হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এলপিপি থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে ডিসকাস করব, তো ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকো। দেখো এখানে প্রথম কোশ্চেন যেটা আছে, দ্য টোটাল নাম্বার অফ কনস্ট্রেন্ট ইন এ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম ইজ অলওয়েজ গ্রেটার দ্যান 3 লেস দ্যান 5 ফাইনাইট ইন নাম্বার নান অফ দ্য অ্যাবভ। দেখো আমরা বেসিক আর বলতে আসছি না যে কোনো একটা এলপিপি যে স্ট্রাকচারটা হয়, যে কোনো একটা অবজেক্টিভ ফাংশন থাকে, ঠিক আছে, সেটাকে ম্যাক্সিমাম বা মিনিমাম করতে হয়, আর তার আন্ডারে কিছু কন্ডিশন বা কনস্ট্রেন্ট থাকে। তো সেই কনস্ট্রেন্টগুলোর কিন্তু নাম্বার অলওয়েজ ফাইনাইট হয়, ঠিক আছে, সেটা কিন্তু অবশ্যই ফাইনাইট হবে। অপশন নাম্বার সি কিন্তু এখানে কারেক্ট হবে। নাম্বার অফ কনস্ট্যান্ট ইন এ এলপিপি ইজ অলওয়েজ কিন্তু ফাইনাইট ইন নাম্বার। নেক্সট চলে আসো কোয়েশ্চেন নাম্বার 2, দ্য ফিজিবল রিজিয়ন অফ দ্য ফলোয়িং এলপিপি মিনিমাম জেড ইকুয়াল টু দিস অ্যান্ড কনস্ট্যান্ট, এগুলো কনস্ট্যান্ট দেওয়া আছে, আর এটা দেখো অবজেক্টিভ ফাংশন। তো এটা আমি এখন আর করে দেখাচ্ছি না, এটা তোমরা করে নিতে পারবে। এটা অপশন দেখো যেগুলো আছে, ট্রায়াঙ্গেল, কোয়াড্রিলেটারাল, পেন্টাগন, নান অফ দ্য অ্যাবভ। আমি করে দেখিয়েছি, এটা কোয়াড্রিলেটারাল হবে। এটা কিন্তু একটা কোয়াড্রিলেটারাল হবে, তোমরা যেটা ভেরিফাই করে দেখবে, এটা একটা কিন্তু কোয়াড্রিলেটারাল হবে, ঠিক আছে। ফিজিবল রিজিয়নটা কিন্তু একটা কোয়াড্রিলেটারাল হবে। নেক্সট কোয়েশ্চেন চলে আসো কোয়েশ্চেন নাম্বার 3, লিনিয়ার প্রোগ্রামিং ইজ এ ব্রাঞ্চ অফ রিয়েল অ্যানালাইসিস, কমপ্লেক্স অ্যানালাইসিস, অপারেশন রিসার্চ, না নান অফ দ্য অ্যাবভ। এটা অপশন নাম্বার সি কারেক্ট হবে। লিনিয়ার প্রোগ্রামিং ইজ এ ব্রাঞ্চ অফ অপারেশনস রিসার্চ, ঠিক আছে, অপশন নাম্বার সি ইজ কারেক্ট। নেক্সট চলে আসো কোয়েশ্চেন নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি ইউজড ফর সলভিং এলপিপি, গ্রাফিক্যাল মেথড, অ্যানালাইটিক মেথড, না সিমপ্লেক্স মেথড, না অল অফ দ্য অ্যাবভ। অবশ্যই আমি দেখেই বুঝতে পারছি তিনটে মেথডই কিন্তু অ্যাপ্লিকেবল ফর সলভিং এনি এলপিপি প্রবলেম, ঠিক আছে, এলপিপি। তো অল অফ দ্য অ্যাবভ তিনটেই কিন্তু এখানে ইউজ হয়, গ্রাফিক্যাল মেথড, অ্যানালিটিক মেথড এবং সিমপ্লেক্স মেথড, তিনটেই কিন্তু এখানে ইউজ হয়। যেহেতু এমসিকিউ, তো এখান থেকে এমসিকিউ ধরনেরই কোয়েশ্চেন আমি সেট করেছি, কারণ এলপিপিতে তুমি যদি বড় বিগ এম মেথড বা সিম্পল মেথড সলভ, তো এখানে আসা সম্ভব নয়। তো কনসেপচুয়ালি এলপিপির কনসেপচুয়ালি প্রশ্ন বেশি থাকার সিস্টেম, ঠিক আছে, তো সেরকম কনসেপচুয়ালি কোয়েশ্চেনগুলো এখানে সেট করা আছে। কোয়েশ্চেন নাম্বার 5 দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং টেকনিক্স ইজ ইউজড ফর সলভিং এ এলপিপি বাই গ্রাফিক্যাল মেথড। গ্রাফিক্যাল মেথডে কোন মেথডটা কোন টেকনিকটা ইউজ করা হয়, কর্নার পয়েন্ট মেথড, না আইসোকস্ট মেথড। দেখো এখানে এই দুটো মেথডই কিন্তু ইউজ হয়, অর্থাৎ অপশন নাম্বার সি যেটা আছে, এনি অফ এ অ্যান্ড বি, এইটা কিন্তু কারেক্ট অপশন হবে ফর দিস কোয়েশ্চেন নাম্বার 5, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দিস টু টেকনিক ইজ ইউজ ফর সলভিং এনি এলপিপি বাই গ্রাফিক্যাল মেথড। অপশন নাম্বার সি ইজ কারেক্ট। Next, the question number 6. The feasible region of the following LPP maximum Z this subjected to constant গুলো দেওয়া আছে দেখো। এটা আনবাউন্ডেড হবে, বাউন্ডেড হবে, ট্রায়াঙ্গেল হবে, নান অফ দিস হবে। এটা তোমরা করবে, দিয়ে কমেন্ট বক্সে লিখবে যে কোন অপশনটা কারেক্ট হবে, আনবাউন্ডেড, বাউন্ডেড, ট্রায়াঙ্গেল, না নান অফ দ্য অ্যাবোভ। অবশ্যই করবে। কোয়েশ্চেন নাম্বার 6 এরটা কি অপশন কারেক্ট হবে, তোমরা কোয়েশ্চেনটা করে কিন্তু কমেন্ট করবে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 7 দেখো, ইফ অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য বেসিক ভেরিয়েবলস ইজ জিরো, অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য বেসিক ভেরিয়েবলস ইজ জিরো, যে কোনো একটা যদি বেসিক ভেরিয়েবল জিরো হয়, ঠিক আছে, ইন দ্য এলপিপি অফ দ্য সলিউশন ইজ সেড টু বি। এগুলো নিয়ে আমরা আগে একটা আলোচনা করেছি যে কখন কোনটা কি সলিউশন হয়। সেখানে আমরা বলেছিলাম যে যদি কোনো বেসিক ভেরিয়েবলস যদি জিরো হয়, যদি কোনো বেসিক ভেরিয়েবল জিরো হয়, তাহলে সেই সলিউশনটাকে বলা হয় ডিজেনারেট বেসিক সলিউশন। কি বলা হয়? ডিজেনারেট বেসিক সলিউশন। আর যদি অল নন জিরো হয়, যদি অল নন জিরো হয়, তাহলে তাকে বলা হয় নন ডিজেনারেট বেসিক সলিউশন। যদি কিছু জিরো হয়, তাহলে সেটাকে বলা হয় ডিজেনারেট বেসিক সলিউশন। আর বেসিক সলিউশন কোনটা? বেসিক সলিউশন হচ্ছে যে বেসিক ভেরিয়েবল যাকে জিরো করলাম, তাহলে আমি কি বললাম, ডিজেনারেটে কিছু ভেরিয়েবলকে আমরা জিরো করলাম, যাদেরকে জিরো করলাম তাদের বলা হয় নন বেসিক ভেরিয়েবলস। তাদের কি বলা হয়? নন বেসিক ভেরিয়েবলস। তাহলে নন বেসিক ভেরিয়েবলস জিরো রেখে বাকি বেসিক ভেরিয়েবল যারা নন জিরো ছিল, তাদের যে সলিউশন ফাইন্ড করলাম, হয়েছে, তারা বেসিক সলিউশন হবে যদি সেই বেসিক ভেরিয়েবলগুলো যদি করসপন্ডিং কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট যদি নট ইকুয়াল টু জিরো হয়, তবেই কিন্তু সেটাকে আমরা বেসিক সলিউশন বলতে পারবো। আর ফিজিবল সলিউশনকে ফিজিবল সলিউশন বলছে, বেসিক সলিউশন তো হলোই, বেসিক সলিউশনের সঙ্গে সঙ্গে যে সমস্ত বেসিক সলিউশনের সমস্ত মানে কম্পোনেন্টগুলো, এক ভেরিয়েবল সলিউশনের প্রত্যেকটি কম্পোনেন্ট যদি নন নেগেটিভ হয়, অল যদি পজিটিভ হয়, তখন সেটাকে বলা হয় ফিজিবল সলিউশন। এটা আমরা একটা আলাদা ভিডিও বানিয়ে আনা আছে, তোমরা দেখে নিতে পারো। মোস্ট ইম্পর্টেন্ট টপিক কিন্তু এটা এলপিপি থেকে আসার মতন। কোয়েশ্চেন নাম্বার 8 দেখো, দ্য ইনইকুয়ালিটি দিস ক্যান বি কনভার্টেড ইনটু ইকুয়ালিটি। তাহলে এটা কি টাইপসের ইনইকুয়ালিটি? লেস ইকুয়াল টু টাইপসের। যখন লেস ইকুয়াল টু টাইপসের ইনইকুয়ালিটি থাকবে, তখন সেটাকে ইকুয়ালে কনভার্ট করতে গেলে আমাদেরকে যে ভেরিয়েবল ইউজ করতে হবে,
তার মানে দেখো এটা লেস ইকুয়াল টু টাইপ, মানে এখানে কিছু একটা কম আছে। তার মানে x1 প্লাস 4x2 মাইনাস 7x3 আছে। তাহলে এখানে কিন্তু আমাকে একটা ভেরিয়েবল আরও অ্যাড করতে হবে, তবে আমরা ইকুয়াল লিখতে পারবো, তাই না? একটা অ্যাড করতে হবে, কারণ লেফট সাইডে দেখো রাইট সাইডে থেকে কিছুটা কম আছে, তাহলে কিছু একটা অ্যাড করতে হবে। যখন কোনো ভেরিয়েবল অ্যাড করতে হয় তখন তাকে বলা হয় স্ল্যাক ভেরিয়েবলস। অর্থাৎ প্রবলেমটা যদি লেস ইকুয়াল টু টাইপের কনস্ট্যান্ট হয় তখন সেই ক্ষেত্রে আমরা যে ভেরিয়েবল অ্যাড করছি তার মানে সেটাকে বলবো স্ল্যাক ভেরিয়েবল। আর যদি গ্রেটার ইকুয়াল টু টাইপের হয় তার মানে বাঁ দিকটা ডান দিকে থেকে কি হবে, বড় হবে, তখন বাঁ দিকে কোনো ভেরিয়েবলকে বাদ দিতে হবে, মাইনাস করতে হবে, তখন সেটাকে বলবো সারপ্লাস ভেরিয়েবলস। এখানে মনে রাখার লেগে ট্রিক্স হচ্ছে, দেখো যেটাকে মাইনাস করছি সেটাকে বলছি সারপ্লাস, উল্টো, ঠিক আছে? আর যেটা প্লাস করছি সেটাকে বলছি স্ল্যাক। আর যেটাকে মাইনাস করছি এখানে নামে প্লাস আছে কিন্তু তাকে আমি মাইনাস করছি, মানে গ্রেটার ইকুয়াল টু টাইপের ক্ষেত্রে তো মাইনাস করতে হবে তবে তো সমান হবে, তাহলে তখন সেটাকে বলবো সারপ্লাস, ঠিক আছে? আর যদি প্লাস করছি তাকে বলছি স্ল্যাক, আর মাইনাস করলে তাকে প্লাস নাম থাকলেও তাকে বলছি সারপ্লাস, উল্টো নাম, ঠিক আছে? মানে ব্যবহারের দিক থেকে উল্টো, সারপ্লাসটা মাইনাস করতে হচ্ছে, স্ল্যাকটাকে প্লাস করতে হচ্ছে। বেশ, নেক্সট চলে আসে কোয়েশ্চেন নাম্বার 9, দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ বেসিক ফিজিবল সলিউশন অফ দ্য সেট অফ এম ইকুয়েশন এন আননোনস। এমটা ইকুয়েশন আছে আর এনটা আননোনস আছে, ঠিক আছে? মানে ইকুয়েশন নাম্বার থেকে আননোনটা বেশি আছে, সেই ক্ষেত্রে আমাদের কতগুলো বেসিক ফিজিবল সলিউশন থাকবে। এটা হচ্ছে দেখো এনটা আমার কিন্তু কি হচ্ছে, এনটা এখানে নাম্বার অফ আননোন, আর এমটা হচ্ছে নাম্বার অফ ইকুয়েশন। নাম্বার অফ ইকুয়েশন কিন্তু নাম্বার অফ আননোনের থেকে কম আছে, তখন সেখানে নাম্বার অফ বেসিক সলিউশন হচ্ছে এনসিএম। এনটা ইকুয়েশন, এনটা ভেরিয়েবলকে মানে এনটা ইকুয়েশন থাকে, এনটা তোমার ভেরিয়েবলসকে থেকে এমটাকে চুজ করতে হচ্ছে, অর্থাৎ এখানে ফর্মুলা হচ্ছে বেসিক ফিজিবল সলিউশনের এনসিএম বা এনসিএন মাইনাস এমও হতে পারে, দুটোই কিন্তু ঠিক। তোমার এই অপশন থাকলেও ঠিক হবে, এই অপশনটাও কিন্তু ঠিক হবে। এনসিএম, এনটা হচ্ছে নাম্বার অফ আননোনস আর এমটা হচ্ছে নাম্বার অফ ইকুয়েশন। নেক্সট দ্য কোয়েশ্চেন নাম্বার 10, দ্য বেসিক ফিজিবল সলিউশন অফ দ্য সিস্টেম অফ ইকুয়েশন দিস। দুটো ইকুয়েশন এখানে দেওয়া আছে, x1 প্লাস 4x2 মাইনাস x3 ইকুয়াল টু 3 আর 2x1 প্লাস 3x2 মাইনাস 4x3 ইকুয়াল টু 4। কি বলেছে? বেসিক ফিজিবল সলিউশন। তাহলে এই নামের মানে আগে বুঝতে হবে কিন্তু। বেসিক মানে কি বলি, যে যদি এখানে যেহেতু দুটো দেখো এখানে ইকুয়েশন কটা আছে, ইকুয়েশন আছে 2 আর আননোন আছে 3, অর্থাৎ এনটা হচ্ছে 3 আর এমটা হচ্ছে তোমার 2। তাহলে এখানে কতগুলো ভেরিয়েবলকে জিরো করতে হবে, আমাকে সবসময় জিরো করতে হয় এন মাইনাস এমটাকে জিরো করতে হয়, এন মাইনাস এমকে, অর্থাৎ এখানে একটা ভেরিয়েবলকে জিরো করতে হবে। আর যাকে জিরো করব তাকে বলি নন বেসিক, আর যারা নন জিরো থাকছে তারা হচ্ছে বেসিক। তাহলে দেখো আমাদের যে অপশানগুলো আছে তাদের মধ্যে সেই হিসাব মতন এখানে এ আর সি দুটোই হতে পারে, কারণ আমরা একটা ভেরিয়েবলকে জিরো করব, আইদার লাস্টেরটা জিরো হয়েছে এখানে কিংবা মাঝেরটা কিংবা ফার্স্টেরটাও হতে পারে। যেহেতু অপশন এখানে যে মানে যা বলেছে বেসিক ফিজিবল সলিউশন, বেসিক সলিউশন এখানে মাত্র দেখতে পাচ্ছি দুজন আছে, এ আছে কিংবা সি আছে। এবার এ আর সি এর মধ্যে আমি চুজ করব কোনটা বেসিক ফিজিবল সলিউশন। আর ফিজিবল সলিউশনের কন্ডিশন কি বলেছিলাম, ফিজিবল সলিউশন মানে হচ্ছে যে সলিউশনগুলো আমরা পাবো, ঠিক আছে, এখানে সেগুলো কিন্তু অল নন নেগেটিভ হবে, অর্থাৎ নন জিরো হবে, মানে পজিটিভ হবে, নন জিরো নয় পজিটিভ হবে। তাহলে নন জিরো মানে দেখো এখানে 340 এটাও কিন্তু ফিজিবল সলিউশন, 401 এটাও ফিজিবল সলিউশন, কারণ যে বেসিক সলিউশনগুলো আছে মানে বেসিক সলিউশন 34, এখানে 41, এরা দুটোই কিন্তু পজিটিভ আছে, পজিটিভ থাকতে হবে, নেগেটিভ হলে তারা কিন্তু ফিজিবল সলিউশন হবে না। এবার কিন্তু আর একটা প্রশ্ন এখানে থেকে যায়, এই যে অপশন দুটো আছে এই দুটো বেসিক ফিজিবল সলিউশন বটে দুটোই, কিন্তু এই দুটো আদেও কি এই দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করছে? সেটাও কিন্তু, আগে তো সলিউশন তারপরে বেসিক ফিজিবল ডিজেনারেট নন ডিজেনারেট সেটা তো পরের কথা, কিন্তু এখানকার মধ্যে দেখো যে দুটো আছে দুটোই বেসিক ফিজিবল সলিউশন হলেও এ নাম্বার অপশনটা কিন্তু এই দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করছে না, সি অপশনটাই কিন্তু শুধুমাত্র স্যাটিসফাই করছে, ঠিক আছে? তাহলে কিন্তু তোমার কোন অপশনটা কারেক্ট হবে, এইটা সলিউশনও বটে, এটা বেসিকও বটে, ফিজিবলও বটে, অর্থাৎ অপশন নাম্বার সিটা কিন্তু এখানে কারেক্ট হবে। নেক্সট চলে আসো কোয়েশ্চেন নাম্বার 11, দ্য নাম্বার অফ এক্সট্রিম পয়েন্টস অফ দ্য ফিজিবল ডিভিশন অফ দ্য ফলোইং এলপিপি দিস। এখানে একটা প্রবলেম এলপিপি দেওয়া আছে, সাবজেক্ট টু কনস্ট্যান্ট দেওয়া আছে, এটাও কিন্তু তোমাদের কমেন্ট বক্সে কোয়েশ্চেন নাম্বার দিয়ে লিখবে যে কতগুলো এক্সট্রিম পয়েন্ট পাবো। আমরা তো সলিউশন এক্সট্রিম পয়েন্ট পাবো, মানে সলিউশনের যে ফিজিবল ডিভিশন সেটা তো আমরা ড্র করতে জানি, সবাই পারবে, এটা দিয়ে করবে।
দিয়ে দেখবে কতগুলো কর্নার পয়েন্ট আছে বা এক্সট্রিম পয়েন্ট আছে, সেইগুলো তোমাকে অপশন নাম্বার 3, 4, 5 না 6, আগে একটা কোশ্চেন দিলাম আর এইটা 3টে কোশ্চেন দিলাম টোটাল। এই 3টে কোশ্চেনের অ্যান্সার কিন্তু কমেন্ট বক্সে লিখবে অবশ্যই। নেক্সট দেখো চলে আসো কোশ্চেন নাম্বার 12 যেটা আছে, কনসিডার দ্য এলপিপি দিস ম্যাক্সিমাম জেড ইকুয়াল টু দিস সাবজেক্টেড টু দিস দ্য ডুয়েল অফ দ্য ফলোয়িং এলপিপি। যে এলপিপিটা দেওয়া আছে এর ডুয়েলটা ফাইন্ড করতে বলেছে, অর্থাৎ এইটা হচ্ছে প্রাইমাল, এর যে ডুয়েলটা হবে সেটা দেখো ওরা বলেছে যে মিনিমাম ডাব্লিউ ইকুয়াল টু এ ওয়াই ওয়ান প্লাস বি ওয়াই টু, মানে এর তো ডুয়েল আমরা লিখতেই পারবো, কিন্তু ওরা এখানে কিছু ভেরিয়েবল ইউজ করেছে এ আর বি, আর এখানে পি আর কিউ দিয়ে বলছে এ বি পি কিউ এর ভ্যালুটা কি হবে। ভালো কোয়েশ্চেন। তো আমরা প্রথম কথা যে প্রাইমালটা আছে সেই প্রাইমালটাকে আগে স্ট্যান্ডার্ড ফর্মে লিখে নেবো। দেখো এই প্রবলেম যেটা আছে এলপিপি যে প্রাইমাল প্রবলেমটা আছে সেটা কিন্তু ম্যাক্সিমাম টাইপ আছে, আর ম্যাক্সিমাম টাইপ যদি থাকে তাহলে তার সমস্ত কনস্ট্যান্ট কিন্তু লেস ইকুয়াল টু টাইপের হতে হবে। মানে আমরা জানি কোনো একটা এলপিপিকে প্রথমে স্ট্যান্ডার্ড ফর্মে লিখে নিতে হয়। তাহলে দেখো এইটা তো লেস ইকুয়াল টু টাইপের আছে, অসুবিধা নেই। সেকেন্ডটা কিন্তু লেস ইকুয়াল টু টাইপের নেই, অর্থাৎ মাইনাস দিয়ে থ্রু আউট মাল্টিপ্লাই করো, যেটাকে লেস ইকুয়াল টু টাইপের করে নাও, তাহলে দেখতে ঠিক এরকম হবে। দেখো মাইনাস এক্স মাইনাস ওয়াই লেস ইকুয়াল টু -3, প্রথমটা ঠিক আছে লেস ইকুয়াল টু টাইপের। আর সেকেন্ডটা দেখো যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে তাহলে কি হবে, এক্স মাইনাস ওয়াই লেস ইকুয়াল টু 2, কারণ মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে তো এটা রিভার্স হয়ে যাবে। তাহলে তখন এই দুটো হবে মানে অ্যাকচুয়াল কনস্ট্যান্ট হবে, এই দুটো, এইটা নেওয়া যাবে না কারণ স্ট্যান্ডার্ড ফর্মে রাখতে হচ্ছে। এবার আমরা যখন ডুয়েলকে প্রাইমালকে ডুয়েলে লিখি তখন কি করতে হয়, তখন দেখো আমরা কি লিখি যে এই যে রাইট সাইডে যেগুলো আছে, এর রাইট সাইডে যেটা আছে এইগুলো আমার অবজেক্টিভ ফাংশনে চলে যাবে, অর্থাৎ -3y1 প্লাস 2y2, এইটা তো নয়, এইটা ধরতে হবে -3y1 প্লাস 2y2 হয়েছে। সাবজেক্টের 2 কনস্ট্যান্টগুলো কি হবে, কনস্ট্যান্টগুলো এই যে ম্যাট্রিক্স ছিল এর ট্রান্সপোজ, তার মানে -1 -y1 প্লাস y1 প্লাস y2 -y1 -y2 হচ্ছে এইটা 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 এইটা, ঠিক আছে। দিয়ে তোমার লিখে দিলাম। আর রাইট সাইডে কোনগুলো হবে, যেগুলো অবজেক্টিভ ফাংশনে ছিল সেটা প্রথমটাই 4 আর এইটা হবে 2। আর এটা যেহেতু ম্যাক্সিমাম প্রবলেম ছিল এটা মিনিমাম প্রবলেম হবে, আর কনস্ট্যান্টগুলো হয়ে যাবে ওর লেস ইকুয়াল টু হবে, তাহলে এর গ্রেটার ইকুয়াল টু হবে মিনিমাম প্রবলেমের স্ট্যান্ডার্ড। বেশ, এবার আমরা এখানের সঙ্গে কম্পেয়ার করে নেবো। তাহলে এর জায়গায় দেখো এর কত এসছে -3, বি এর জায়গায় কত এসছে +2, আর পি এর জায়গায় কত এসছে দেখো 1 এসছে, যেহেতু এখানে মাইনাস আছে এখানেও মাইনাস আছে, অর্থাৎ পি এর জায়গায় কত 1 আর কিউ এর জায়গাতেও 1, তাহলে অপশন নাম্বার সি যেটা আছে দেখো সেটা কিন্তু কারেক্ট, এ -3 বি 2 পি 1 কিউ কিন্তু 1, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ কারেক্ট। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 13, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট নন ডিজেনারেট বেসিক সলিউশন। দেখো ডিজেনারেট আর নন ডিজেনারেট, ডিজেনারেট কি, যে কিছু কিছু ভেরিয়েবল জিরো হয়, ঠিক আছে, যদি কিছু কিছু ভেরিয়েবল জিরো হয়, ঠিক আছে, তাদের বলা হয় ডিজেনারেট বেসিক সলিউশন, কমপক্ষে অ্যাটলিস্ট একটা জিরো হবেই স্যার, সেটা হচ্ছে ডিজেনারেট এখানে বলেছে। আর নন ডিজেনারেট যদি বলা যায় তাহলে নন ডিজেনারেটের ক্ষেত্রে যে যদি ধরো আমরা বলি যে এনটা ইকুয়েশন আছে আর এম, এখানে একটা প্রপার্টি আমরা এখানে বলি, দেখো in a non-degenerate basic feasible solution there will be exactly m non-zero variables। যদি নন ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন হয় তার ক্ষেত্রে এনটা ইকুয়েশন আর এনটা তোমার আননোনস, আর এমটা যদি ইকুয়েশন হয় তাহলে এমটা এন মাইনাস এমটা তো তোমার কি হচ্ছে, এন মাইনাস এমটা ডিজেনারেটের ক্ষেত্রে এতগুলো জিরো হয়, এতগুলো ভেরিয়েবল জিরো হয়। আর নন ডিজেনারেটের ক্ষেত্রে যে এমটা যেটা বলছি এম এম যটা থাকবে এক্স্যাক্টলি এমটাই কিন্তু নন জিরো থাকতে হবে, তবেই কিন্তু নন ডিজেনারেট হবে। এর বেশি হলে কিন্তু মানে নন জিরো যদি কমে যায় তাহলে কিন্তু সেটা নন ডিজেনারেট হবে না, এক্স্যাক্টলি এমটাই নন জিরো থাকতে হবে। এবার 13-এ চলে আসো, এখানে বলেছে কোনটা নন ডিজেনারেট, অর্থাৎ নন ডিজেনারেট হতে গেলে এখানে এম কত, এখানে এম দেখো 2 আর এন হচ্ছে 4, তাহলে দুটো তোমার নন জিরো এখানে থাকতেই হবে তবে কিন্তু নন ডিজেনারেট হবে। কিন্তু তাহলে নট বলেছে তার মানে 2-এর থেকে হয় বেশি থাকবে, তাহলে 2-এর থেকে বেশি তোমার 2-এর থেকে বেশি বা কম হবে, তবেই তোমার সেই নন ডিজেনারেটের যে কন্ডিশন সেটা স্যাটিসফাই করবে না, কারণ নন ডিজেনারেট হতে গেলে এক্স্যাক্টলি এমটা অর্থাৎ দুটো নন জিরো থাকতেই হবে। এখানে দেখো যে অপশনগুলো আছে তার মধ্যে অপশন নাম্বার সি এ দেখো 3টে জিরো হয়ে গেছে, দুটো বললাম এক্স্যাক্টলি দুটো নন জিরো থাকতেই হবে, কিন্তু এখানে একটা নন জিরো আছে, অর্থাৎ এই অপশনটা কিন্তু কারেক্ট নয়। বাকিগুলো কিন্তু দুটো করে দেখো নন জিরো আছে, অর্থাৎ এই তিনটেই কিন্তু নন ডিজেনারেট হতে পারবে, এ কিন্তু নন ডিজেনারেট হতে পারবে না, কারণ এর কাছে যে নন জিরো ভেরিয়েবলের নাম্বার সেটা কিন্তু কমে গেছে। নন ডিজেনারেট কিন্তু নন জিরো ভেরিয়েবলস কিন্তু যতগুলো নাম্বার অফ ইকুয়েশন ততগুলো কিন্তু থাকতেই হবে, তবেই কিন্তু সেটা নন ডিজেনারেট হতে পারবে, বুঝতে পেরেছো।
নেক্সট বলেছে কোয়েশ্চেন নাম্বার 14, হুইচ অফ দ্য ফলোইং ইজ নন ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন। তাহলে নন ডিজেনারেটের কন্ডিশন বললাম, এখানে দেখো n ইকুয়াল টু 4, যেহেতু এখানে nটা তোমার 4টে আননোন বলেছে আর দুটো ইকুয়েশন মানে m ইকুয়াল টু 2, অর্থাৎ mটা অর্থাৎ দুটো নন জিরো ভেরিয়েবল থাকতেই হবে। প্রথম কথা, দুটো নন জিরো ভেরিয়েবল থাকতে হবে, তবে তোমার নন ডিজেনারেট হবে। তাহলে প্রথমেই তো অপশন নাম্বার সিটা ভুল, ঠিক আছে। এবার দুটো তোমার এক্স্যাক্টলি দুটো থাকতেই হবে, তাহলে অপশন নাম্বার সিও হচ্ছে না, অপশন নাম্বার ডিও হচ্ছে না, অপশন নাম্বার বি আর এর মধ্যে কিন্তু একটা হতে পারে। এবার কিন্তু বলেছে বেসিক ফিজিবল সলিউশন, তাহলে ফিজিবল যেহেতু তাহলে কিন্তু তোমার নেগেটিভ হবে না, ফিজিবল আবার অল পজিটিভ হয়, তাহলে অপশন নাম্বার এটা কিন্তু এখানে কারেক্ট হবে। যার দেখো নন ডিজেনারেটেড কন্ডিশন স্যাটিসফাই করছে, অর্থাৎ এক্স্যাক্টলি দুটো নন জিরো আছে 2 and 3, এবং সেটা কিন্তু পজিটিভও বটে, ফিজিবলের কন্ডিশনে কিন্তু স্যাটিসফাই করছে। নেক্সট চলে আসে কোয়েশ্চেন নাম্বার 15, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন। ডিজেনারেট মানে কি বলেছিলাম, ডিজেনারেটে কিন্তু তোমার অ্যাটলিস্ট একটা জিরো থাকে, অ্যাটলিস্ট একটা জিরো এখানে কিন্তু থাকে। অর্থাৎ নন ডিজেনারেট আবার কতগুলো বলেছিলাম, নন ডিজেনারেটের ক্ষেত্রে n মাইনাস এম, অর্থাৎ তিনটে কিন্তু এক্স্যাক্টলি জিরো হতে হবে, তারা হয় নন ডিজেনারেট। তাহলে সেইটা ছাড়া, নন ডিজেনারেট ছাড়া বাকিগুলো ডিজেনারেট হবে। ডিজেনারেটে তো বলা আছে অ্যাটলিস্ট 1 0, একের বেশি হলেও চলবে। তাহলে এবার কোনটা কোনটা নন ডিজেনারেট আমরা আইডেন্টিফাই করে নিতে পারবো, কারণ আমরা জানি যে যেহেতু এখানে তোমার এমটা ইকুয়েশন, এমটা তোমার এখানে ইকুয়েশন, তাই তো এখানে এমটা হচ্ছে 2 আর এনটা 5, তাহলে এখানে দুটো কিন্তু এক্স্যাক্টলি জিরো মানে নন জিরো থাকতেই হবে। তাহলে এক্স্যাক্টলি দুটো জিরো কার কার আছে দেখো, তাহলে এইটা নন ডিজেনারেট হচ্ছে, এইটাও দেখো তোমার কিন্তু এখানে বেসিক, আবার আরেকটা কন্ডিশনে ফিজিবল, তাহলে এরা তিনজনে কিন্তু ফিজিবলের কন্ডিশন স্যাটিসফাই করছে না, নেগেটিভ। তো এগুলো নিয়ে টেনশনই নাই, অপশন নাম্বার ডিটা কারেক্ট হবে, কারণ যেহেতু এখানে ডিজেনারেট তো বলেছি মানে অ্যাটলিস্ট 1 0 হবে, অ্যাটলিস্ট 1 0 হবে, এবং জিরো তো সবার কাছেই আছে, তার সবাই কিন্তু ডিজেনারেট, কিন্তু তার সঙ্গে ফিজিবল হতে হবে। ফিজিবল মানে কি, অল পজিটিভ হতে হবে, তো অল পজিটিভের কন্ডিশন একমাত্র ডিটাই স্যাটিসফাই করছে, অপশন নাম্বার ডি ইজ কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 16, দ্য বেসিক সলিউশন উইথ x3 অ্যাজ নন বেসিক। তাহলে আমরা বলেছিলাম যাকে জিরো করব তাকে বলবো আমরা নন বেসিক, আর যারা নন জিরো থাকবে তারা হচ্ছে বেসিক ভেরিয়েবল। তাহলে x3টা বলেছে নন বেসিক ভেরিয়েবল, মানে x3টা আমরা জিরো করব। দুটো ইকুয়েশন দেওয়া আছে, কোন সলিউশনটা স্যাটিসফাই এখানে মানে সলিউশনটা কারেক্ট হবে। তাহলে যেহেতু এখানে x3 নন বেসিক বলেছে, তাহলে x3টাকে আমরা জিরো করতে পারি, x3টা জিরো করে ইকুয়েশন দুটোকে রিডিউস হয়ে গেল এই দুটো। এবার এটা সিম্পলি সলভ করেছি, দেখো x1 এর ভ্যালু কত পেয়েছি 5/9, তাহলে x1 এর ভ্যালু 5/9, দেখে নাও কোনটাতে 5/9 আছে x1 এর ভ্যালু, প্রথমটাতে বি অপশনটাতে কারেক্ট হবে, বি অপশনটা এখানে কারেক্ট হবে, ঠিক আছে। তাহলে এখানে যেটাকে জিরো করব সেটা হচ্ছে নন বেসিক, আর যেটা নন জিরো সেটা হচ্ছে বেসিক ভেরিয়েবলস, আর তার করসপন্ডিং সলিউশন হচ্ছে বেসিক সলিউশন। বেসিক সলিউশন কিন্তু তার ডিটারমিনেন্ট বলেছিলাম কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট অর ইকুয়াল টু 0 হতে হবে। নেক্সট দেখো 17, দ্য নাম্বার অফ বেসিক সলিউশন অফ দ্য সিস্টেম অফ দিস। নাম্বার অফ বেসিক সলিউশন তো আমরা ফাইন্ড করতে পারি, কারণ এখানে দেখো এখানে কত n ইকুয়াল টু কত আছে, দেখো n ইকুয়াল টু আছে তোমার এখানে দেখো 4, আর m ইকুয়াল টু আছে কত 2, ঠিক আছে। এইবার তাহলে আমরা নাম্বার অফ বেসিক সলিউশনের ফর্মুলা জানি NCM, তাই তো, তাহলে ফর্মুলা করে আমরা পেলাম কত 6, 6টা এখানে বেসিক সলিউশন থাকতে পারে। কিন্তু তার সঙ্গে একটা এক্সট্রা কন্ডিশন ছিল যে যারা যারা বেসিক হলো তাদের মধ্যে তাদের কিন্তু কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টগুলোকে কিন্তু জিরো হতে হবে। কিন্তু আমরা দেখছি যে x1 আর x3 তুমি যদি ধরো x1 আর x3 এদের যে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট সেটা দেখো জিরো হচ্ছে, তাহলে x1 আর x3 এই যে সলিউশন, এই সলিউশনটা কিন্তু বেসিক সলিউশন হবে না। আবার x2 আর x4 এর যদি দেখো তাদেরও কিন্তু কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট কিন্তু জিরো হচ্ছে, তাহলে x2 x4 এর যে সলিউশন পাবো যে সেটটা সেটাও কিন্তু বেসিক হলো না। তাহলে 6টা কিন্তু ফর্মুলা দিয়ে পেলাম, কিন্তু সেকেন্ড কন্ডিশন যেটা ছিল সেটা স্যাটিসফাই করতে যেয়ে আবার দুজনা ব্রেক করে দিল, তাহলে টোটাল হলো কটা বেসিক সলিউশন, ওই দুটো বাদ যাবে, এই দুটো বাদ যাবে, তাহলে 4টে হবে তোমার কিন্তু বেসিক সলিউশন। অর্থাৎ শুধুমাত্র যে NCM করে দেখে চলে গেলেই হবে না, কিন্তু তার সঙ্গে ফার্দার কন্ডিশন যেটা আছে সেটাকেও তোমাকে একটু চেক করে যেতে হবে। Question number 18, দেখো the solution this is the to the system of equation this is a basic feasible solution, a basic but not feasible solution, a non-degenerate basic solution, not a basic solution। দেখো প্রথম কথা এটা তো বেসিক সলিউশন বটে, কারণ কিছু ভেরিয়েবল জিরো আছে প্রথম কথা, কিন্তু তারপর ফার্দার কন্ডিশন আমরা আসছি যে স্যাটিসফাই করছে না। আর বলছে তাহলে এখানে বেসিক ভেরিয়েবল কোনগুলো x1 আর x2, আর নন বেসিক ভেরিয়েবল x3 x4 x5, ঠিক আছে। আর এটা ফিজিবল সলিউশন বটে, দেখো কারণ সবাই পজিটিভ আছে। নন ডিজেনারেট বটে, ডিজেনারেটে কি হয় কিছু কিছু নন ডিজেনারেটে, এখানে যদি আমরা দেখি নন ডিজেনারেট এটা নয়, কারণ নন ডিজেনারেটের কন্ডিশনে বলেছিলাম
যেহেতু এখানে দুটো ইকুয়েশন মানে দুটো নন জিরো থাকে, এটা নন ডিজেনারেটও বটে, নন ডিজেনারেট বেসিক সলিউশনও বটে। বেশ, সবই হবে পরপর দেখবো। আর একটা হচ্ছে নট বেসিক সলিউশন। তাহলে বেসিক সলিউশনের প্রথম মানে আপাতত দৃষ্টিতে বেসিক বটে, কিন্তু সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই করছে না, দেখতে হবে সেকেন্ড কন্ডিশন এখানে ব্রেক করেছে। দেখো এখানে কোন দুটো বেসিক, x1 আর x2। তাহলে x1 আর x2 যে তোমার x1 আর x2 যে তোমার কোফিশিয়েন্ট ডিটারমিনেন্ট, সেটা কিন্তু দেখো এখানে কি আসছে, জিরো আসছে। অর্থাৎ সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই করতে বেসিকে দুটো কন্ডিশন, আপাতত প্রথম কথা কিছু জিরো থাকবে, যারা নন জিরো তাদের যে কোফিশিয়েন্ট ডিটারমিনেন্ট সেটা কিন্তু নট ইকুয়াল টু জিরো হতে হবে, এখান থেকে ইকুয়াল টু জিরো চলে আসছে, অর্থাৎ কিন্তু এটা কিন্তু বেসিক সলিউশন নয়। তাহলে তো অপশন নাম্বার ডি। আর বেসিক যদি না হয় তাহলে অপশন এ বি সি তিনটেতেই তো বেসিক গল্প আছে। তারপর বেসিক হবে তবে তো তোমার নন ডিজেনারেট, ডিজেনারেট, ফিজিক্যাল সেই গল্প পড়ে আসছি। বেসিকই তো না বলতেছে, তাহলে তো বাকি এবিসি তিনটেই তো হবে না, তিনটেই তো বেসিক বেসিক বেসিক, তো বেসিক তো নাই, তাহলে নট এ বেসিক সলিউশন, অপশন নাম্বার ডি ইজ কারেক্ট। নেক্সট চলে আসে কোয়েশ্চেন নাম্বার 9, দ্য সলিউশন দিস টু দ্য সিস্টেম ইকুয়েশন দিস অ্যান্ড দিস দিস, তিনটে ইকুয়েশন দেওয়া আছে, অপশন আছে দেখে নাও, বেসিক ফিজিবল সলিউশন, বেসিক বাট নট ফিজিবল সলিউশন। তো বেসিক এটা ফিজিবল সলিউশন বটে, কিন্তু বেসিক বটে কিনা সেটা চেক করতে হবে, নন ডিজেনারেটও বটে, বেসিক ফিজিবল সলিউশন, বেশ নট এ বেসিক সলিউশন। তাহলে এখানে দেখো আমরা সিস্টেম অফ ইকুয়েশনে এখানে জিরো কোনটাকে করা আছে, মাঝেরটা মানে x2 কিন্তু এখানে নন বেসিক ভেরিয়েবলস, আর x1 আর x3 হচ্ছে বেসিক ভেরিয়েবলস। তাহলে x2 কে আমরা জিরো করতেছি যেটা বলা আছে সলিউশনে, তাহলে জিরো করে যে সলিউশনটা পেলাম সিস্টেম অফ ইকুয়েশনে এটা পেলাম। এবার এইটাকে তোমার যদি বেসিক সলিউশন হতে হয় তাহলে এর যে আর্গুমেন্টেড ম্যাট্রিক্স মানে এর কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স নিতে হবে, তার সঙ্গে ডান দিকে যে কনস্ট্যান্টগুলো আছে সেগুলোকে কিন্তু নিয়ে যে ম্যাট্রিক্সটা হবে সেটার ডিটারমিনেন্টটা কিন্তু জিরো আসছে, কারণ দেখো দুটো রো কিন্তু এখানে আইডেন্টিক্যাল 1 1 2 1 1 2, তাহলে এটা কিন্তু এটার যে ডিটারমিনেন্ট ভ্যালু সেটা কিন্তু জিরো হবে। তাহলে এই সলিউশনটা কিন্তু তোমার একটা বেসিক সলিউশন হতে পারবে না, কারণ সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই করছে না, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ কারেক্ট, নট এ বেসিক সলিউশন, এখানেও হবে নট এ বেসিক সলিউশন। নেক্সট চলে আসে কোয়েশ্চেন নাম্বার 20, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ওপেন হাফ স্পেস। দেখি বুঝতে পারছো ওপেন হাফ স্পেস ক্লোজ হাফ স্পেসের কন্ডিশন যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারো অপশন নাম্বার বিটা এখানে কারেক্ট, কারণ বাকিগুলো সবাই দেখো লেস ইকুয়াল টু ইকুয়ালিটি, যেখানে ইকুয়ালিটি থাকবে না সেটাই হচ্ছে ওপেন হাফ স্পেস, তাহলে অপশন নাম্বার সিটা বিটা কিন্তু এখানে কারেক্ট হবে। নেক্সট 21, ইন এ হাইপার প্লেন দিস দ্য পয়েন্ট 1 2 3 4 লাইজ ক্লোজ হাফ স্পেস, সিএক্স লেস ইকুয়াল টু জিরো, ওপেন হাফ স্পেস সিএক্স গ্রেটার দেন জিরো, আর ওপেন হাফ স্পেস আর ক্লোজ হাফ স্পেস। দেখো তাহলে এখানে পয়েন্টটা বসিয়ে দাও, পয়েন্টটা বসিয়ে যে ভ্যালুটা পেলাম দেখো 16 দ্যাট ইজ গ্রেটার ইকুয়াল টু 5, তাহলে গ্রেটার ইকুয়াল টু 5 এর কন্ডিশন কোনটা দেখো অপশন নাম্বার বিটা হবে, ইটস ওপেন হাফ স্পেস লাইজ অন দ্য ওপেন হাফ স্পেস সিএক্স গ্রেটার দেন জেড, অপশন নাম্বার বিটা কারেক্ট হবে, সিএক্স গ্রেটার দেন জেড, ভ্যালুটা জাস্ট সিম্পলি পুট করলে তোমরা বুঝতে পেরে যাবে। নেক্সট চলে আসছে 22 নাম্বার কোয়েশ্চেন, এ লাইন ইন দ্য n ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেস পাসিং থ্রু দ্য পয়েন্টস x1 x2 ইজ দ্য সেট অফ পয়েন্টস। এখানে দেখো অনেকগুলো অপশন আছে, দেখো যেহেতু এটা লাইন বলেছে n ডাইমেনশনাল স্পেসে, সেহেতু আমরা এই কন্ডিশন মানে ল্যামডার যে ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে যেগুলো আছে সেগুলোকে বা -1 থেকে 1 এর কন্ডিশনের মধ্যে যাব না, কারণ লাইন যেহেতু তাহলে ল্যামডা কিন্তু এখানে রিয়েল নাম্বার হবে, যে কোনো নাম্বার কিন্তু টেক করতে পারে, যেহেতু এটা লাইনের ডেফিনেশন দিচ্ছি, লাইন সেগমেন্ট বলে বলা যেত এগুলোর মধ্যে কোনো একটা, কিন্তু লাইন যেহেতু বলেছে তাহলে কিন্তু ল্যামডা ইজ এ রিয়েল নাম্বার, সেই অপশনটা যেটা আছে অপশন নাম্বার সি কিন্তু এখানে কারেক্ট হবে। ঠিক আছে, মানে কম্বিনেশন অফ দিস টু পয়েন্ট, লিনিয়ার কম্বিনেশন অফ দিস টু পয়েন্টস হয় ল্যামডা ইজ এনি রিয়েল নাম্বার, অপশন নাম্বার সি ইজ এখানে কারেক্ট হবে। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল, কনসেপচুয়াল কোয়েশ্চেন। তো এখানে 22 কোয়েশ্চেন আমরা ডিসকাস করলাম। নেক্সট কোয়েশ্চেন আরও অনেক কোয়েশ্চেন আছে এলপিপি থেকে, আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করবো। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই, ভিডিওগুলো বাকিদের সাথে শেয়ার করো। তো আজকের ভিডিও অবধি, থ্যাংক ইউ।